সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি ২১তম জাতীয় টেলিভিশন বিতর্ক প্রতিযোগিতার প্রথম পর্বের আজকের অনুষ্ঠানে। আজকের বিতর্কের বিষয় নির্ধারিত হয়েছে কৃষিপ্রধান বাংলাদেশের কৃষকরা আজ বড়ই অবহেলিত। আজকের বিতর্কে অংশগ্রহণকারী দলগুলো হচ্ছে পক্ষদল কবি জসিমউদ্দিন হল, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বিপক্ষের দল খান জাহান আলী হল, খুলনা বিশ্ববিদ্যালয়। আসুন দর্শক, পরিচিত হয়ে নেই আজকের তার্কিকদের সঙ্গে। পক্ষদল কবি জসিমউদ্দিন হল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বক্তারা হলেন জাহিদুল ইফতেকার রিফাত, আবদুল্লাহ আল ইমরান এবং তাদের দলনেতা জিয়াদ আল মেহেদি। বিপক্ষ দল খান জাহান আলী হল, খুলনা বিশ্ববিদ্যালয়ের বক্তারা হলেন মোহাম্মদ রায়হান খান, রবিউল হাসান রবি এবং তাদের দলনেতা বাইজিদুর রহমান। আজকের প্রতিযোগিতায় সম্মানিত বিচারক হিসেবে উপস্থিত আছেন শাহাদাত হোসেন রানা, অধ্যক্ষ দনিয়া বিশ্ববিদ্যালয় কলেজ, ডক্টর বিলকিস রহমান, গবেষক ও খণ্ডকালীন শিক্ষক AIUB, বুলবুল মহলানবিশ, চেয়ারপারসন বাংলা বিভাগ, সাউথ ইস্ট ইউনিভার্সিটি, ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ আব্দুল আলিম, অধ্যাপক মেডিসিন, ঢাকা কমিউনিটি মেডিকেল কলেজ। সম্মানিত বিচারক মণ্ডলী যেসব বিষয়ের উপর নম্বর প্রদান করবেন তা হল উপস্থাপনা 5, ভাষার ব্যবহার ও উচ্চারণ 5, তথ্য ও তথ্য পরিবেশনা 10, যুক্তি প্রয়োগ ও খণ্ডন 5। সভাপতি হিসেবে আজকের এই বিতর্ক অনুষ্ঠানটি পরিচালনা করার জন্য আমাদের মাঝে উপস্থিত আছেন অ্যাডভোকেট আবদুল্লাহ আবু, ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ও সিনেট সদস্য, ঢাকা বিশ্ববিদ্যালয়। এবারে সম্মানিত সভাপতিকে মঞ্চে এসে আসন গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। বিতর্ক অনুষ্ঠানটি শুরুর পূর্বে আসুন সংক্ষেপে এর নিয়মগুলো জেনে নেই। প্রত্যেক বক্তা তার বক্তব্য উপস্থাপনের জন্য মোট 5 মিনিট সময় পাবেন। এক্ষেত্রে 4 মিনিটে সতর্ক সংকেত ও 5 মিনিটে চূড়ান্ত সংকেত দেওয়া হবে। এছাড়া প্রত্যেক দল থেকে দলনেতা যুক্তি খণ্ডনের জন্য অতিরিক্ত আরও 2 মিনিট সময় পাবেন। এক্ষেত্রে 1.5 মিনিটে সতর্ক সংকেত ও 2 মিনিটে চূড়ান্ত সংকেত দেওয়া হবে। আমি এবারে আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতিকে বিতর্ক অনুষ্ঠানটি শুরু করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। কৃষি প্রধান বাংলাদেশের কৃষকরা আজ বড়ই অবহেলিত। সুন্দর একটা বিষয়। এই বিষয়ে পক্ষে বলবেন কবি জসিমউদ্দিন হল, ঢাকা বিশ্ববিদ্যালয়, এবং বিপক্ষে বলবেন খান জাহান আলী হল, খুলনা বিশ্ববিদ্যালয়। পক্ষে যারা আছেন প্রথমেই বলছেন জাহিদুল ইসলাম ইফতেকার, কবি জসিমউদ্দিন হল, ঢাকা বিশ্ববিদ্যালয়। সব সাধকের বড় সাধক আমার দেশের চাষা, দেশমাতারই মুক্তিকামী দেশে সেজে আসা। আমি একজন কৃষকের সন্তান। আমার বাবা কৃষক, আমার দাদা কৃষক। মাননীয় সভাপতি, এটি আমার গল্প নয়, এটি কৃষিপ্রধান বাংলাদেশের 70% মানুষের বাস্তবতা। এই বাস্তবতায় দাঁড়িয়ে আজকের বিতর্কের বিষয় নির্ধারিত হয়েছে কৃষিপ্রধান বাংলাদেশের কৃষকরা আজ বড়ই অবহেলিত। পক্ষে বলছি মাননীয় সভাপতি, সম্মানিত বিচারক মণ্ডলী, বিজ্ঞ প্রতিপক্ষ এবং যারা শুনছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। মাননীয় সভাপতি, আজকের বিতর্কের যে প্রস্তাবটি রয়েছে, প্রথমেই সেই প্রস্তাবের যে গুরুত্বপূর্ণ প্রপঞ্চগুলো রয়েছে সেই প্রপঞ্চগুলো সংজ্ঞায়ন করছি। কৃষিপ্রধান বাংলাদেশ বলতে বোঝাচ্ছি বাংলাদেশের সামগ্রিক অর্থনৈতিক কাঠামোতে কৃষিখাতের অবস্থান, গুরুত্ব এবং উৎপাদনের উপাদান বিবেচনায় যখন কৃষিখাতই বাংলাদেশের অর্থনীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ খাত হয়, তখন আমরা বাংলাদেশকে বলছি কৃষিপ্রধান বাংলাদেশ। কৃষক বলতে বোঝাচ্ছি মাননীয় সভাপতি রোদে পড়ে বৃষ্টিতে ভিজে শ্রমের মাধ্যমে যখন কৃষকরা উদ্ভিদ এবং ফসল ফলায়, তখন আমরা তাদেরকে বলছি কৃষক। এবং আজ বলতে বোঝাচ্ছি 21 শতাব্দীর এই যে সময়গুলো আমরা পার করছি, বড়ই অবহেলিত বলতে বোঝাচ্ছি 21 শতাব্দীর এই বাস্তবতায় যখন কৃষকরা তাদের মৌলমানবিক চাহিদা পূরণে ব্যর্থ হচ্ছে এবং তাদের আত্মপরিচয়ের গ্লানি রয়েছে, তখন আমরা বলছি বাংলাদেশের কৃষকরা আজ বড়ই অবহেলিত।
মাননীয় সভাপতি, 1997 থেকে 2000 মেয়াদের পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনার দলিলে স্পষ্টভাবে বলা আছে, এগ্রিকালচার উইল কন্টিনিউ দ্য মেইন রোল ইন দ্য গ্রোথ অ্যান্ড দ্য স্ট্যাবিলিটি অফ দ্য ইকোনমি অফ বাংলাদেশ ফর মেনি ইয়ার্স টু কাম। অর্থাৎ আগামী অনেক বছরব্যাপী কৃষি বাংলাদেশের অর্থনীতির প্রধান খাত হিসাবে অর্থনৈতিক প্রবৃদ্ধিতে ভূমিকা রাখবে। মাননীয় সভাপতি, এই বাস্তবতায় দাঁড়িয়ে যখন বাংলাদেশ লেবার ফোর্স সার্ভে 2010-এর রিপোর্ট অনুযায়ী বাংলাদেশের কর্মক্ষম 5,40,00,000 জনশক্তির মধ্যে 47.33% থাকে সরাসরি কৃষির সাথে সম্পৃক্ত, তখন বাংলাদেশের এই যে অধিকাংশ কৃষক তাদের মৌলমানবিক চাহিদা পূরণে ব্যর্থ হচ্ছে, এবং এই কারণে আমরা আজকে বলছি যে বাংলাদেশের কৃষকরা আজ বড়ই অবহেলিত। মাননীয় সভাপতি, বাংলাদেশের কৃষকদেরকে আমরা কেন বলছি একবিংশ শতাব্দীর এই সময়ে এসে তারা অবহেলিত? বাংলাদেশের কৃষকরা তাদের খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা এবং আত্মপরিচয়ের গ্লানিতে ভুগছে। আমরা বলছি না সব কৃষকে অবহেলিত। যখন বাংলাদেশের কৃষকদের অধিকাংশ হয়ে ভূমিহীন এবং প্রান্তিক কৃষক, এবং এই অধিকাংশ কৃষকরা যখন আজকে বড়ই অবহেলিত, তখন আমরা বলছি বাংলাদেশের কৃষকরা বড় অবহেলিত। এর মানে এই নয় যে বাংলাদেশের প্রতিটি কৃষকে অবহেলিত। যেহেতু বাংলাদেশের অধিকাংশ কৃষক দরিদ্র এবং প্রান্তিক কৃষক, তারা আসলে অবহেলার শিকার হচ্ছে। অবহেলার কারণগুলো উল্লেখ করছি। প্রথম কারণটি হচ্ছে ত্রুটিপূর্ণ ভূমি ব্যবস্থা, দ্বিতীয় কারণটি হচ্ছে ত্রুটিপূর্ণ উৎপাদন ব্যবস্থা, এবং তৃতীয় কারণটি হচ্ছে ত্রুটিপূর্ণ বন্টন ব্যবস্থা। মাননীয় সভাপতি, আজকে আমার দলের প্রথম বক্তা হিসেবে আমি একটি রূপরেখার মাধ্যমে বাংলাদেশের কৃষকরা কেন অবহেলিত হচ্ছে এবং এই স্বরূপটিকে সেটি দেখিয়ে যাব। আমার দলের দ্বিতীয় বক্তা এসে বিষয়গুলো ব্যাখ্যা বিশ্লেষণ করবেন, এবং আমার দলের তৃতীয় বক্তা এসে আজকে সামগ্রিক বিশ্লেষণের মাধ্যমে এটি প্রমাণ করে যাবেন যে বাংলাদেশের কৃষকরা আজ বড় অবহেলিত। মাননীয় সভাপতি, আজকের বিতর্কের বিষয়টি সামগ্রিকভাবে যে জায়গায় দাঁড়ায় সেটি হচ্ছে একবিংশ শতাব্দীর এই বাস্তবতায় কৃষকরা কি অবহেলিত অধিকাংশ কৃষক নাকি নয়? মাননীয় সভাপতি, আজকে এই যে বিষয়টি আমরা থিওরি অফ ফিজিওক্রেসি তথ্য দিয়ে আমার দলের দ্বিতীয় বক্তা বাংলাদেশের কৃষকরা কেন অবহেলিত সেটি ব্যাখ্যা করে যাবেন। মাননীয় সভাপতি, বর্তমান 2012 সালের বাংলাদেশে এসে আমরা কেন বলছি একবিংশ শতাব্দীতে কৃষকরা অবহেলিত? এর জন্য শুধুমাত্র বর্তমান সরকারকে আমরা দায়ী করছি না, এর জন্য একটি ঐতিহাসিক বাস্তবতা রয়েছে। 1971 সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটি কৃষিভিত্তিক বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন, এবং তার সেই স্বপ্নের বাস্তবায়ন আমরা দেখেছিলাম বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ বা বাকশাল গঠনের মধ্য দিয়ে। দুর্ভাগ্যজনকভাবে বঙ্গবন্ধুকে আমরা হারিয়েছি, এবং তারপরে যখন দীর্ঘ 20 বছর ধরে সামরিক শাসনের জাতাকলে আমরা পিষ্ট হয়েছি, এবং এর পরবর্তী সরকারগুলো যখন কৃষি বান্ধব ছিল না বা কৃষক বান্ধব ছিল না, তাদের সেই নীতির ব্যর্থতা আজকে সিন্দাবাদের ভূত হয়ে 2012 সালের বাংলাদেশের কৃষকদের ঘাড়ে চেপেছে। মাননীয় সভাপতি, বর্তমান সরকারের সময় আমরা যখন দেখছি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী কৃষকদের জন্য আশীর্বাদ স্বরূপ, কিন্তু 30 বছর বাংলাদেশের কৃষকদের জীবনে যে অমানুষাটি এসেছে, যে কালো অন্ধকারটি এসেছে, মাত্র 4 বছরের আলোয় সেটি এখনো কাটেনি, এবং এজন্যই আমরা বলছি বাংলাদেশের কৃষকরা আজকে অবহেলিত। মাননীয় সভাপতি, আজকে আমরা দেখিয়ে যাব ত্রুটিপূর্ণ ভূমি ব্যবস্থা, ত্রুটিপূর্ণ উৎপাদন ব্যবস্থা এবং ত্রুটিপূর্ণ বন্টন ব্যবস্থার কারণে কিভাবে বাংলাদেশের কৃষকরা অবহেলার শিকার হচ্ছে। একটি উদাহরণ দিচ্ছি। তত্ত্বাবধায়ক সরকারের সময় আমরা একটি স্লোগান শুনেছিলাম, বেশি করে আলু খান, ভাতের উপর চাপ কমান। জোর করে মানুষকে আলু খাওয়ার এই যে প্রচেষ্টাটি ছিল, যখন আলুর উৎপাদন বেশি হয়েছিল সেটি কৃষকদের জন্য সুখবর না হয়ে তাদের জন্য দুঃখের খবর হয়েছিল। এর কারণটি ছিল তখন সংরক্ষণের যে অভাব বা একটি সুষ্ঠু বাজার ব্যবস্থাপনার অভাবের কারণে কৃষকরা তাদের ন্যায্য মূল্যটি পায়নি, এবং এর ফলে কৃষকরা তাদের মৌলমানবিক চাহিদাটি পূরণ করতে পারেনি। মাননীয় সভাপতি, আমরা যখন দেখেছি বিগত সরকারের সময়ে যখন বাংলাদেশের গর্ব আদমজি পাটকল যখন বন্ধ হয়ে গিয়েছিল, অধিকাংশ চিনিকল যখন ধ্বংস হয়ে গিয়েছিল, তখন কৃষকরা তাদের উৎপাদন থেকে তাদের উৎপাদনের যে ন্যায্য মূল্যটি সেটি আর পাওয়ার সুযোগটি ছিল না, এবং তাদের জীবনে একটি দুর্দশা নেমে এসেছিল। মাননীয় সভাপতি, আজকে আমাদের দল থেকে আমরা স্পষ্টভাবে দেখিয়ে দিয়ে যাব যে বাংলাদেশের কৃষকরা অবহেলিত। সুতরাং মাননীয় সভাপতি, এই যে বিষয়টি আমরা বললাম সেটি যে আমাদের পক্ষে আসে অনুরোধ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ মাননীয় সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী এবং যারা শুনছেন। আজকের বিতর্কের বিষয় কৃষিপ্রধান বাংলাদেশের কৃষকেরা আজ বড় অবহেলিত। বিপক্ষে বলছি, আজকের বিষয়ের যে দুটি অংশ বিশ্লেষণের দাবি রাখে সে দুটি অংশ হচ্ছে আমরা কৃষক বলতে কী বোঝাচ্ছি এবং অবহেলা বলতে কী বোঝাই। কৃষক বলতে আমরা শুধুমাত্র তাদেরকেই বোঝাচ্ছি যারা সমগ্র কৃষি উৎপাদন ব্যবস্থার সাথে পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে জড়িত আছেন। একটা তথ্য দেওয়া যাক। বাংলাদেশের গ্রাম অঞ্চলের 59.84% লোক এবং শহর অঞ্চলের 10.1
81% লোকের কৃষি খামার রয়েছে। প্রায় 49% লোকের কর্মসংস্থান হচ্ছে আমাদের কৃষিখাত থেকে, এবং জিডিপিতে বাংলাদেশের কৃষিখাতের অবদান 19.1%। জনসংখ্যার এত বিরাট অংশ যখন কৃষিখাতের সাথে জড়িত, এবং কৃষিকাজ যেহেতু বাংলাদেশের অর্থনীতির একটা গুরুত্বপূর্ণ চালিকা শক্তি, তখন আমরা মোটেই বলতে পারি না যে বড়ই অবহেলিত জনগোষ্ঠী দেশের মূল চালিকা শক্তি। এবার আসছে অবহেলা প্রসঙ্গে। মাননীয় সভাপতি, বিজ্ঞ প্রতিপক্ষের প্রথম বক্তার বক্তব্য অনুসারে আমরা ঠিক বুঝতে পারিনি তিনি অবহেলা সম্পর্কে কী বোঝাচ্ছেন, এবং তিনি এটাও বললেননি যে কারা ঠিক অবহেলা করছেন। আমরা ঠিক অবহেলা বলতে বোঝাচ্ছি যে কোনো গোষ্ঠীকে অবহেলা করার মানে হচ্ছে সেই গোষ্ঠীর উন্নয়নে কোনো ধরনের কাজ করা হয়নি, কিংবা তাদের অবস্থার অবনতি হয়েছে, কিংবা তাদের অবস্থা অপরিবর্তিত রয়েছে। কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে এরকম কোনো কিছুই হয়নি। আমি এবং আমার দল প্রমাণ করে যাব যে বাংলাদেশের কৃষকরা মোটে অবহেলিত নয়, এবং তাদের ক্রমশ উন্নতি ঘটছে। মাননীয় সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী, আজ থেকে 20-25 বছর আগে যদি আমরা তাকাই, তাহলে দেখা যাবে যে কৃষি ঋণের ব্যাপারটা, তখন কৃষি ঋণ নেওয়ার জন্য একমাত্র অবলম্বন ছিল যারা ভূস্বামী ছিল, তাদের কাছ থেকে চড়া সুদে ঋণ নেওয়া লাগতো। কিন্তু এখন আজকালকার দিনে এই বছরে কৃষি ঋণের জন্য বরাদ্দ হয়েছে 14,130 কোটি টাকা, এবং খুবই অল্প সুদে। এই কৃষি ঋণটা আগের বছরের তুলনায় 300 কোটি টাকা বেশি। এতদিন শুধু দেখা যেত যে সরকারি এবং বিশেষায়িত যে ব্যাংকগুলো আছে শুধুমাত্র তারাই ঋণ দিত, কিন্তু এখন দেখা যাচ্ছে না, বেসরকারি ব্যাংকগুলো সমভাবে এগিয়ে আসছে, তারাও আমাদের কৃষকদেরকে লোন দিচ্ছে। কেন্দ্রীয় ব্যাংক অবশ্যই এই ব্যাপারে বাধ্যবাধকতা আরোপ করেছে যে 2%, তাদের বিনিয়োগের ন্যূনতম 2% যেন কৃষকদেরকে অবশ্যই দেওয়া হয়, কৃষিখাতে বিনিয়োগ করা হয়। এছাড়া 10 টাকার বিনিময়ে, মাত্র 10 টাকার বিনিময়ে 1 কোটি ব্যাংক অ্যাকাউন্ট খোলা হয়েছে কৃষকদের জন্য, এবং কৃষি ঋণ যাতে সুষ্ঠু মতো কৃষকরা পায়, এই ব্যাংক অ্যাকাউন্টগুলো সেই কাজে ব্যবহার করা হচ্ছে। এছাড়া দেখা যাচ্ছে যে ইদানিংকালে যে সকল ব্যাংকের গ্রামে শাখা নেই, তারা এনজিওর মাধ্যমে কৃষকদেরকে ঋণ দেওয়ার চেষ্টা করা হচ্ছে। বিজ্ঞ প্রতিপক্ষ, এবার আসা যাক ভর্তুকির প্রসঙ্গে। ভর্তুকি কমানোর জন্য আমাদের দাতা গোষ্ঠীর চাপ সবসময় থাকে, তো আমাদের সরকার কৃষকদের জন্য, কৃষকের কল্যাণের জন্য এই ভর্তুকির ব্যাপারটা সবসময় মাথায় রাখে। তারা এই বছর ভর্তুকি দিবে 6,000 কোটি টাকা। এই ভর্তুকি দিয়ে কি হবে? এই ভর্তুকির দিয়ে আমাদের কৃষকেরা কম খরচে সেচের জন্য ডিজেল কিনতে পারবে। এছাড়া আন্তর্জাতিক বাজারে যেখানে এক বস্তা সারের দাম 1200 থেকে 1300 টাকা, সেখানে আমাদের কৃষকরা ঠিক অর্ধেক দামে সার কিনতে পারছেন। এছাড়া দেখা যাচ্ছে যে বাংলাদেশের কৃষককে বিনামূল্যে সার এবং বীজ দিয়ে সহায়তা করা হচ্ছে সরকারের পক্ষ থেকে। উপসি ধান এবং বোনাস ধান উৎপন্নের জন্য 56টি জেলার 3.5 লাখ কৃষক পরিবারকে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। শুধু এখানেই থেমে নেই, যেসব কৃষকের কৃষি উপকরণ নেই তাদের সরকারিভাবে নিবন্ধন করে কৃষি সহায়তা কার্ড দেওয়া হয়েছে, এবং এই কার্ডের মাধ্যমে তারা কৃষি সহায়ক যন্ত্রপাতি পাচ্ছে। বীজ নিয়ে কৃষকের হতাশা ছিল, বিএডিসি এ ব্যাপারে এগিয়ে এসেছে। বীজ নিয়ে দেখা যাচ্ছে 2008 অর্থ বছরে 18% বীজ দিয়েছিল বিএডিসি, সেখান থেকে এখন 60% বীজ উৎপাদন করছে বিএডিসি। এ নিয়ে কৃষকদের বীজ নিয়ে হতাশা মোটামুটি কমে গেছে। প্রতি উপজেলাতেই এখন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রয়েছে, মৎস্য অধিদপ্তর রয়েছে। এসব অধিদপ্তরের মাধ্যমে কৃষকরা খুব সহজেই তাদের সমস্যার সমাধান করতে পারছেন। এখন তাদের কাছে যাওয়ারও প্রয়োজন পড়ে না। যদি তারা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অফিসারদেরকে জানান, তারা এসে তাদের সমস্যার সমাধানগুলো দিয়ে যাচ্ছেন। পরিশেষে একটা কথাই বলবো, আমরা 1000 বছর ধরে উপন্যাস পড়েছি। 1000 বছর ধরে উপন্যাসে মকবুল বুড়োর কথা আমরা জানি। মকবুল বুড়ো বলদের অভাবে তাদের বউকে দিয়ে কৃষিকাজ করাতেন। আজকে যদি আমাদের কৃষকরা অবহেলিত থাকতো, তাহলে এখন হয়তো আমাদের কৃষকের স্ত্রীকে দিয়ে হাল চাষ করানো লাগতো, কিন্তু সেই অবস্থা এখন নেই। কৃষকেরা এখন ট্র্যাক্টর দিয়ে চাষ করে, এবং বর্তমানে তারা অবহেলিত নেই, পরবর্তীতে তারাও থাকবে না, এবং কৃষকেরা আমাদের অর্থনীতিতে অনেক অবদান রাখবে। ধন্যবাদ সবাইকে। পক্ষে বলবেন কবি জসিমউদ্দিন হল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবদুল্লাহ আল ইমরান। ঠিক যে মুহূর্তে এখানে দাঁড়িয়ে আছি, ঠিক সেখান থেকে ফ্ল্যাশব্যাকের মাধ্যমে একটি দিন পিছিয়ে যাই। আমি যখন আমার হলে রিক্সায় করে ফিরছি এবং রিক্সাওয়ালাকে 10টি টাকা বাড়িয়ে দিচ্ছি, তখন সেই রিক্সাওয়ালা আমাকে বলছেন, ভাইজান আর 2টা টাকা বাড়িয়ে দেন। কারণ তিনি একজন কৃষক, তিনি সারা বছর চাষাবাদ করতে পারেন না,
4টি মাস যে সময় তার চাষাবাদ হয় না, সেই 4টি মাস তিনি ঢাকাতে রিক্সা চালান। মাননীয় সভাপতি, এই হচ্ছে আমাদের বাংলাদেশের 70% মানুষের যে প্রধান পেশা, সেই পেশার এবং কৃষকের বাস্তব গল্প। শুধুই একজন মানুষ নয়, আমরা যদি ঢাকা শহরের দিকে তাকাই, এমন শত শত হাজার হাজার মানুষ আমরা পাবো, যে সকল মানুষ কিছুদিন আগেও কৃষক ছিলেন কিন্তু এখন কৃষি পেশাটি ছেড়ে দিচ্ছেন। কেন ছেড়ে দিচ্ছেন সেই বিষয়ে আজকের বিতর্ক। মাননীয় সভাপতি, আমরা যখন আজকে কৃষকদের নিয়ে এখানে কথা বলতে এসেছি, ঠিক সেই সময়টিতে যদি আমরা আমাদের বাংলাদেশের দিকে তাকাই, তাহলে দেখব বাংলাদেশ এমন একটি জায়গাতে দাঁড়িয়ে আছে যে সময় আমাদের সামনে খাদ্য নিরাপত্তার একটি বড় ঝুঁকি রয়েছে। মাননীয় সভাপতি, আমরা এমন একটি সময় দাঁড়িয়ে বিতর্কটি করছি যখন বাংলাদেশের কৃষকদের আজকে খাদ্য, বস্ত্র, বাসস্থানের সংকট দেখা দিয়েছে। এমন একটা সময় আজকে আমরা এই বিতর্কটি করতে এসেছি যখন জলবায়ু পরিবর্তন সংক্রান্ত সংকটের কারণে আজকে বাংলাদেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হওয়ার মুখোমুখি হয়েছে। ঠিক সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আজকে বিতর্কের বিষয়টি নির্ধারণ করা হয়েছে। কৃষি প্রধান বাংলাদেশে কৃষকরা আজ বড়ই অবহেলিত। মাননীয় সভাপতি, আমার দলের প্রথম বক্তা আজকের এই বিষয়টিতে আমাদের অবস্থান এবং প্রমাণ করবার জায়গাগুলো দেখিয়ে দিয়ে গেছেন। পক্ষান্তরে আমরা প্রতিপক্ষ দলের প্রথম বক্তার কাছ থেকে যে বক্তব্যটি পেয়েছি, সেই বক্তব্যটি বিশ্লেষণ করলে দেখা যায় তিনি দেখানোর চেষ্টা করেছেন যে সরকারের বিভিন্ন কার্যক্রম এবং ভূমিকার মধ্য দিয়ে কৃষকদের অবহেলা দূর হচ্ছে, এবং তিনি একটি কথা স্পষ্টভাবে উচ্চারণ করেছেন যে কৃষকরা মোটেই অবহেলিত নয়। মাননীয় সভাপতি, এখানেই আমাদের আপত্তি। কৃষকরা যে আজকে অবহেলিত, এটি আমরা এখান থেকে প্রমাণ করে যাব। সেই প্রমাণের জায়গাতে কৃষিতে আসছি। তিনি বারবার বলেছেন বীজ নিয়ে এখন আর হতাশা নেই। একটি উদাহরণ দিচ্ছি, বিরি, বাংলাদেশের যে ধান গবেষণা কেন্দ্রটি রয়েছে, তারা একটি ধান উৎপাদন করেছে নাম হীরা। এই হীরা ধানটিতে 1 হেক্টরে উৎপাদন হয় 70 মণ ধান, এবং সেই 70 মণ ধান উৎপাদন করতে গিয়ে একজন কৃষকের খরচ হয় 18 থেকে 20 হাজার টাকা। বর্তমান সময়ের যে প্রেক্ষাপট, সরকার তাদের সরকারি খরচে যে ধানগুলো কিনছে, সেই ধানগুলোর মন প্রতি তারা দিচ্ছে মাত্র 500 টাকা। আমরা যদি একটি সহজ অঙ্ক করি, তাহলে দেখা যায় যে এই 70 মণ ধানের জন্য একজন কৃষক পাচ্ছেন মাত্র 30 থেকে 35 হাজার টাকা। আর একজন কৃষক যদি একাই চাষাবাদ করেন, অন্য লোকদেরকে না নেন, সেক্ষেত্রে তার খরচ হচ্ছে 20 হাজার টাকা। 4 মাস পরে এই উৎপাদনটি হচ্ছে। 4 মাসে একজন কৃষকের আয় হচ্ছে 12 থেকে 15 হাজার টাকা। মাত্র 2.5 থেকে 3 হাজার টাকা দিয়ে একজন কৃষক কীভাবে তার জীবন ধারণ করবেন, এটি আমাদের বোধগম্য নয়। তাই আমরা বলছি কৃষকরা আজ অবহেলিত। আর সেই কারণে আমরা দেখছি যে একজন কৃষকের সন্তান ক্লাস 7 থেকে 8 যাওয়ার আগেই ড্রপ আউট হয়ে যাচ্ছে এবং তার সন্তানের শিক্ষাটি নিশ্চিত হচ্ছে না। ঠিক সেই কারণে আমরা বলছি একজন কৃষক তার যে স্বাস্থ্যটি রয়েছে, সেই স্বাস্থ্যটি কীটনাশকের সঠিক ব্যবহার না জানার ফলে তারা আজকে স্বাস্থ্যগত ঝুঁকির মধ্যে পড়েছেন। ঠিক সেই কারণে আমরা বলছি যে একজন কৃষকের, যিনি আমাদের জন্য সোনা ফলাচ্ছেন, যিনি আমাদের ভবিষ্যতের জন্য কাজ করছেন, যিনি কঠিন মাটির বুকে এবং এই দেশের মানুষের জন্য খাদ্য ব্যবস্থা নিশ্চিত করছেন, তিনি বস্ত্র পরিধান করতে পারছেন না। আর অবহেলার এই ক্ষেত্রগুলো বলতে গিয়ে আমরা যে 3টি কারণের কথা বলেছি, ত্রুটিপূর্ণ ভূমি ব্যবস্থা, সেই জায়গাতে আসি। মাননীয় সভাপতি, আজকে স্বাধীনতার পরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন কৃষি বান্ধব একটি বাংলাদেশ গড়তে চেয়েছিলেন, যখন তিনি বলেছিলেন স্বদেশ প্রত্যাবর্তন দিবসে যে বাংলাদেশের এক খণ্ড জমিও পতিত থাকবে না, আবাদ করতে হবে, ঠিক তার পরবর্তীতে আমরা কি দেখেছি? আমরা দেখেছি বর্গা চাষি এবং ভাগ করা এই প্রথার কারণে এবং এই বাস্তবতার কারণে দেওয়ানি ব্যবস্থা, রায়তারি ব্যবস্থা, জমিদারি ব্যবস্থা কোনোগুলোই কৃষি বান্ধব নয়। এবং তৎসংলগ্ন যে সরকার প্রধানগুলো ছিলেন, তারা সবসময় সামরিক খাতে সবচেয়ে বেশি বরাদ্দ রেখেছেন। ফলশ্রুতিতে কৃষি খাতগুলো সবসময় পিছনের দিকে পড়ে গেছে। মাননীয় সভাপতি, আমরা যদি দেখি উৎপাদন ব্যবস্থার দিকে, তাহলে দেখব বিদ্যুৎ, ডিজেল এবং এইগুলোর দাম বৃদ্ধি পাওয়ার কারণে উৎপাদন খরচ 40% বেড়ে গেছে। তার প্রেক্ষাপটে যে বিক্রির যে হারটি, সেটি একই রয়ে গেছে। আমরা ঋণের কথা বলেছেন মাননীয় সভাপতি, আমরা একদিক দিয়ে বলছি 10 টাকা দিয়ে অ্যাকাউন্ট করে দিয়েছেন, অন্যদিকে আমরা বলছি ব্যাংকগুলোকে লাভজনক পর্যায়ে নিয়ে যেতে। একজন কৃষক যিনি তার নিজের পেটে ভাত দিতে পারেন না, তিনি কিভাবে ঋণ নিয়ে আবার সেই ব্যাংকে সেই ঋণ লাভ সহ শোধ করবেন, এটি আমাদের বোধগম্য নয় মাননীয় সভাপতি। এবং সেই ঋণগুলো পাচ্ছেন প্রভাবশালী ব্যক্তি, যারা ওই ব্যাংকের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তাকে সুবিধা দিতে পারছেন। মাননীয় সভাপতি, আজকে আমরা সার, বীজ এবং কীটনাশক তারা বলেছেন, আজকে আমাদের কোনোগুলোর প্যাটেন্ট বাংলাদেশের না, খুব কম সংখ্যক বীজ এবং কীটনাশকের প্যাটেন্ট আমাদের। ফলে আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধি পাওয়ার কারণে আজকে আমাদের সরকার যতই চেষ্টা করুক না কেন, কৃষকদের এই সব সফলতা তারা দিতে পারছেন না। আমরা যদি বন্টনের দিকে তাকাই, আমার তৃতীয় বক্তা বলবেন বাজার ব্যবস্থা এবং স্থানীয় সরকার ব্যবস্থা যেভাবে কৃষকদেরকে শোষণ করছে, সেটি তিনি ব্যাখ্যা করবেন। মাননীয় সভাপতি, আজকে এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমরা বলছি যে জীবন দোয়েলের
ফড়িংয়ের মানুষের সাথে তার হয় না দেখা। আমাদের কৃষকের অবস্থা আজকে তাই, তারা আজকে তাদের জীবনে সঠিকভাবে ধারণ করতে পারছেন না এবং তাদের মনুষ্যত্ব, আমরা যে বিষয়টি বারবার বলার চেষ্টা করেছি, তারা আইডেন্টিটি ক্রাইসিসে ভুগছেন এবং আমরা তাদেরকে চাষা ভুষা বলে গালাগালি করছি। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে বলছি, কৃষকরা আজকে বাংলাদেশের বর্তমান বাস্তবতায়, 21 শতকের বাস্তবতায় অবহেলিত এবং সেই ক্ষেত্রগুলো আমরা বর্ণনা করেছি এবং আমার পরবর্তী বক্তা এসে এই বিষয়গুলো আরো ভালোভাবে বুঝিয়ে দিয়ে যাবেন। সুতরাং আজকের এই বিষয়টি যেন আমাদের পক্ষে যায় সেই দাবি করছি। ধন্যবাদ। ধন্যবাদ আব্দুল্লাহ আল ইমরান তার বক্তব্যের জন্য। এখন আজকে বিষয়ের বিপক্ষে বলবেন খান জাহান আলী হল খুলনা বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বক্তা রবিউল হাসান রবি। শুরু করছি পক্ষ দলের প্রথম বক্তার যুক্তির খণ্ডন দিয়ে। তিনি বলে গেছেন যে বর্তমান 4 বছরে তিনি কৃষি ক্ষেত্রে আশার আলো দেখেছেন। যদি আশার আলোই দেখা যায় তাহলে অবশ্যই আমরা বলতে পারি যে অবহেলিত তারা যদি সংজ্ঞা দিয়ে থাকেন, সেই অবহেলার সংজ্ঞা থেকে আজকে তারা উত্তরণ ঘটেছে, না হলে কখনোই আশার আলো দেখা যেত না। যেহেতু আশার আলো দেখেছেন, সুতরাং আমরা কখনোই বলতে পারি না আজকে বাংলাদেশের কৃষকরা বড়ই অবহেলিত। মাননীয় সভাপতি, ধন্যবাদ আপনাকে এবং মাননীয় বিজ্ঞ বিচারক মণ্ডলী। শুরু করছি আজকের বিতর্ক। আজকের বিতর্কের বিষয় যেটা পক্ষদল দিয়ে গেছে সেটা হচ্ছে কৃষি প্রধান বাংলাদেশের কৃষকরা আজ বড়ই অবহেলিত। ইতিমধ্যে আমার দলের প্রথম বক্তা বলে গেছেন যে অবহেলা মানে কি, অবহেলা মানে কি একেবারেই কাজ হচ্ছে না, বা কাজ হলে কোন ধাপে হচ্ছে। মাননীয় সভাপতি, আমরা স্বাধীনতা পরবর্তী সময় থেকে যদি লক্ষ্য করি, আমরা দেখতে পাবো কৃষকদের অবস্থা ক্রমান্বয়ে ধীরে ধীরে বাড়ছে। যদি বৃদ্ধি না পেতো, যদি একটি জায়গায় স্থির থাকতো, তাহলে আমরা বলতে পারতাম কৃষকের উন্নয়ন হয়নি। যেহেতু ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে এবং একটি জায়গা থেকে আমরা আজকে সারা বিশ্বে রোল মডেল হিসেবে বাংলাদেশের কৃষি ব্যবস্থা উন্নতি হয়েছে, সুতরাং আমরা বলতে কখনোই পারি না যে বাংলাদেশের কৃষি ব্যবস্থা আজকে বড়ই অবহেলিত। মাননীয় সভাপতি, আজকে মোংলার একজন কৃষকের দিকে যদি লক্ষ্য রাখি, একজন মোংলার কৃষক আগে নির্ভরশীল ছিলেন তাদের স্থানীয় বাজারের উপরে এবং তারা পাইকার দ্বারা জিম্মি ছিলেন। আজকে দেখতে পাচ্ছি সেই কৃষকের মালামাল তিনি সরাসরি ঢাকায় পৌঁছাতে পারছেন। আমার দেশ আমার বাংলা নামে একটি ওয়েবসাইট আছে, যেটা তারা ইন্টারনেটে ঢুকলেই দেখতে পারবেন। যে ইন্টারনেটে যে ওয়েবসাইটের মাধ্যমে সহজেই একজন কৃষক তার পণ্য বিক্রি করতে পারেন। যে ওয়েবসাইটের ই সেন্টার সারা বাংলাদেশের 63টি জায়গায় আছে এবং এই 63টি ই সেন্টারের মাধ্যমে একজন কৃষক সরাসরি তার পণ্য বিক্রি করতে পারেন, যেখানে পাইকারদের কাছে জিম্মি থাকতে হয় না। মাননীয় সভাপতি, আজকে আমরা তথ্য দিচ্ছি বাংলাদেশ টেলিভিশন বা বাংলাদেশ বেতারি এখন শুধুমাত্র কৃষি বিষয়ক আয়োজন করে না। আজকে চ্যানেল আই থেকে শুরু করে প্রত্যেকটি বেসরকারি টেলিভিশন চ্যানেল কৃষকদের নিয়ে কাজ করছে। কেন কৃষকদের নিয়ে কাজ করছে? কৃষকদের উন্নতির জন্য। যেহেতু সারা বিশ্বেই কৃষক দিনের কথা হচ্ছে এবং সেই প্রেক্ষাপটে আছে বাংলাদেশের সব ঘরে ঘরে, সব টিভি চ্যানেলে, সব বেতার কেন্দ্রে আজকে এই বিতর্ক মঞ্চে কৃষক দিনের কথা হচ্ছে। সুতরাং যেহেতু কৃষক দিনের কথা হচ্ছে, কৃষকদের উন্নয়নের যত কথা হচ্ছে, আমরা কখনোই বলতে পারি না যে আজকে কৃষকরা অবহেলিত। বিজ্ঞ কর্তৃপক্ষ বাংলাদেশের কৃষকরা যে অবহেলিত নয়, এর বড় উদাহরণ হচ্ছে এখন বাংলাদেশে বিষয়ভিত্তিক কৃষি গবেষণা ইনস্টিটিউট তৈরি হচ্ছে। আজকে পাট, চাল, গম, শস্য, বিভিন্ন ধরনের শস্যের কৃষি গবেষণা ইনস্টিটিউট রয়েছে এবং যে কৃষি গবেষণা ইনস্টিটিউটের জন্য আজকে কৃষি উৎপাদনের মান বেড়েছে, কৃষকদের জীবনযাত্রার মান বেড়েছে। মাকসুদুল আলম, আপনারা দেখে থাকবেন, মাকসুদুল আলম পাটের জিনোম আবিষ্কার করেছেন এবং পাটশো উদ্ভিদের স্বাভাবিক বৃদ্ধিতে বাধা দেয় এমন ছত্রাকের জীবনচক্র উদ্ভাবন করেছেন। কিংবা আমরা বলতে পারি খুলনা বিশ্ববিদ্যালয়ের কেনাফ, যেটা পাটের বিকল্প অথবা উচ্চ ফলনশীল উপসির কথাই ধরুন, এই প্রত্যেকটি আবিষ্কার আজকে কৃষির মান বেড়েছে। যেহেতু কৃষির মান বেড়েছে, কৃষির সাথে কৃষক সংশ্লিষ্ট, যেহেতু কৃষির সাথে কৃষক সংশ্লিষ্ট, সুতরাং আমরা কখনই বলতে পারি না যে আজকে বাংলাদেশে কৃষক বড়ই অবহেলিত। একটি ছোট্ট শিশুও বোঝে যে কৃষির উন্নয়ন হলে অবশ্যই কৃষকের উন্নয়ন হয়। মাননীয় সভাপতি, কৃষি জ্ঞান বৃদ্ধির জন্য 8ম শ্রেণী পর্যন্ত সারা বাংলাদেশে কৃষি শিক্ষা বাধ্যতামূলক করা হয়েছে। এতে একজন কৃষকের শিশুও, কৃষকের সন্তান কৃষি জ্ঞান লাভ করছে। যেহেতু কৃষি জ্ঞান লাভ করছে, সুতরাং কৃষক পর্যায়ে আজকে কৃষি জ্ঞান সম্প্রসারিত হচ্ছে এবং আমাদের দেশে আমরা খুব সহজভাবে দেখতে পাই যে আগে যেভাবে কৃষক কৃষি কাজ করতো, আজকে কৃষি কাজে পরিবর্তন এসেছে। মাননীয় সভাপতি, আজকে বাংলাদেশে 5টিরও বেশি কৃষি বিশ্ববিদ্যালয় রয়েছে এবং প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ে কৃষি বিষয়ে পড়াশোনা করানো হচ্ছে এবং যারা এখানে পড়াশোনা করছে তারা মাঠ পর্যায়ে কৃষকের পাশে দাঁড়িয়ে সহযোগিতা করছেন এবং কৃষক চাইলেই সেই মানুষদের সেবা নিতে পারছেন। আজকে সরকারি বেসরকারি সব মহলে কৃষির সহায়তা দেওয়া হচ্ছে। সরকার কৃষি প্রত্যেক ইউনিয়নে ই সেন্টার চালু করেছে, যেখানে কৃষকদের চাহিদা মাত্রই তথ্য প্রদানের নিশ্চয়তা প্রদান করা হয়েছে। সুতরাং আমরা কখনোই বলতে পারি না যে আজকে কৃষি নিয়ে কাজ হচ্ছে না, কৃষকরা অবহেলিত, কৃষকদের চাষাভুষা বলা হচ্ছে। যদি কৃষকদের চাষাভুষা বলা হতো তাহলে চ্যানেল আই প্রতি বছর ঈদে কৃষকদের নিয়ে কাজ করতো না। মাননীয় সভাপতি, বিষমুক্ত উৎপাদন বাড়িয়ে জনগণের খাদ্য সমস্যা নিরসনের জন্য চাঁদপুর এবং গাজীপুরে IGF ICT প্রকল্প চালু হয়েছে এবং আমরা দেখতে পাই যে কৃষকরা যাতে মাঠে উৎপাদিত পণ্য মাঠেই বিক্রি করতে পারে, এজন্য ডিজিটাল পুঁজি নামে একটি ব্যবস্থা চালু হয়েছে, যেটা ফরিদপুর, কুষ্টিয়া বৃহত্তর অঞ্চলের কৃষকরা মোবাইলের মাধ্যমে সরাসরি তাদের আখ বিক্রি করতে পারেন। আগে যেখানে
তাদের আখ বিক্রি নিয়ে সম্ভাবনা তৈরি হয়নি, সেই আখ আজকে তারা সারা বিশ্বে ছড়িয়ে দিচ্ছেন এবং চিনি ক্ষেত্রে একটি বিপুল সম্ভাবনা তৈরি হয়েছে। আমরা দেখতে পাচ্ছি মাননীয় সভাপতি যে কৃষি ঋণ বিতরণ নিয়ে আগে ঝামেলা ছিল, কিন্তু বর্তমানে বাংলাদেশ ব্যাংক চালু করেছে ওয়েব ভিত্তিক কৃষি ঋণ MIS সফটওয়্যার, এবং এর মাধ্যমে খুব সহজেই কৃষকরা আজকে কৃষি ঋণ পাচ্ছে। মাননীয় সভাপতি, আজকে প্রতিপক্ষ দলের বক্তব্য আমরা প্রথম দুই বক্তার বক্তব্য শুনলাম, আমি এখনও পরিষ্কার করে বুঝতে পারিনি তারা আসলে অবহেলা বলতে কী বোঝাচ্ছেন। অবহেলা বলতে আমাদের কাছে এটাই আমাদের প্রথম বক্তা বলে গেছেন যে মোটেও উন্নতি হচ্ছে না বা একটি জায়গায় স্থির রয়েছে, কিন্তু আমি আমার বক্তব্যে দেখিয়ে যাচ্ছি যে কৃষকদের অবস্থার ক্রমবর্ধমান উন্নতি হচ্ছে এবং কৃষকদের নিয়ে কাজ হচ্ছে, সুতরাং তাদের অবহেলিত হচ্ছে কৃষকরা, এটা আমরা মেনে নিচ্ছি না। মাননীয় সভাপতি, আজকে কৃষকের উন্নয়নের জন্য কাজ করছে NGO বেসরকারি উন্নয়ন সংস্থাগুলো। ব্র্যাক প্রতি বছর বিপুল সংখ্যক বর্গা চাষী নিয়োগ দিচ্ছে এবং USAID, আমরা যখন মাঠে যাই তখন দেখতে পাই USAID খুব বড় আকারে একটা সাইনবোর্ড দিয়ে দিয়েছে যে গুটি ইউরিয়া ব্যবহার করুন, ধানের উৎপাদন বাড়ান। এই যে এই প্রক্রিয়াগুলো কখনোই কৃষকদের অবহেলার নিদর্শন না। মাননীয় সভাপতি, আজকে পার্শ্ববর্তী দেশ ভারতের দিকে একটু যদি লক্ষ্য করি তাহলে ইন্ডিয়া ট্রিবিউনের এক তথ্য মতে ভারতে প্রতি 12 ঘন্টায় একজন কৃষক আত্মহত্যা করে। আপনি বাংলাদেশে এমন একটা নিদর্শন দেখান। ভারতের পিপলি লাইফ চলচ্চিত্রটাই ভারতের কৃষকের সার্বিক অবস্থা তুলে ধরতে পারে, কিন্তু বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি কৃষক এখন আগের মতো হাহাকার করছেন। আজকে কৃষকের উন্নয়নের জন্য সারা দেশব্যাপী কাজ হচ্ছে। মাননীয় সভাপতি, বাংলাদেশি কৃষকদের যে অবস্থার অবনতি ঘটেনি এবং ক্রমশ বৃদ্ধি পাচ্ছে, এটা আমি আমার বক্তব্যে বুঝিয়ে গেলাম, আমার প্রথম বক্তব্যে বুঝিয়ে গেলেন এবং আমার পরবর্তী বক্তব্যে এসে বুঝিয়ে যাবেন। সুতরাং আজকের এই বিষয়টি যাতে আমাদের পক্ষে আসে সেদিকে আপনারা অনুরোধ করছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ রবিউল হাসান রবি। এখন বিষয়ের পক্ষে বলবেন কবি জসিমউদ্দিন হলের দলনেতা জিয়াদ আল মেহেদি। রক্ত চুইসা খাইছে, অজম করতে দিমু না। মাননীয় সভাপতি, আবু ইসহাকের একটি অত্যন্ত বিখ্যাত ছোট গল্প জোঁকের একটি লাইন। আমরা জানি যে যোগটি রক্ত চুষে খায় তার সেই রক্তটি হজমও হয়ে যায়, কিন্তু যার রক্তটি চুষে খাওয়া হয় সেই ব্যক্তিটি বছরের পর বছর ধরে শোষণের শিকারী হয়। মাননীয় সভাপতি, সম্মানিত বিচারক মণ্ডলী, বিজ্ঞ প্রতিপক্ষ এবং আপনারা যারা শুনছেন সবাইকে সাদর সম্ভাষণ জানাচ্ছি। বিতর্কের বিষয় নির্ধারিত হয়েছে কৃষিপ্রধান বাংলাদেশে কৃষকরা আজ বড়ই অবহেলিত। প্রতিপক্ষের কথা শুনলাম, প্রথম বক্তা আসলেন, বেশ কিছু কথা বললেন, খুব মজা লেগেছে, হাসি এসেছে, একই সাথে বুকে দুঃখও পেয়েছি। কেন পেয়েছি ব্যাখ্যা করছি। মাননীয় সভাপতি, প্রথমেই বাজেটের কথা বলেছিলেন, বাজেটে ৬,০০০ কোটি টাকা ভর্তুকি দেওয়া হচ্ছে। সভাপতি, একটি জিনিস সবচেয়ে বেশি লক্ষণীয়, আজকে বাজেটে ৬,০০০ কোটি টাকা ভর্তুকি দেওয়া হচ্ছে, সেই ভর্তুকিটির ব্যবস্থাটা যদি যথাযথ না হয়, আমি ৬,০০০ কোটি টাকা কেন ৬০০,০০০ কোটি টাকা ভর্তুকি দিয়েও আজকে বাংলাদেশের মৃতপ্রায় কৃষিটিকে জীবিত করতে পারবো না। মাননীয় সভাপতি, আজকে বড় একটি প্রশ্ন করেছিলেন যে কৃষির বড় অংশ কারা এই কৃষিকে অবহেলিত করে রেখেছে। মাননীয় সভাপতি, আজকে আমরা বলছি না যে সরকারের ব্যবস্থায় ত্রুটি রয়েছে, আজকে মাননীয় সভাপতি আমরা বলছি সরকারি নীতি নির্ধারণী পর্যায়ে যে ব্যবস্থাগুলো নেওয়া হচ্ছে সেগুলো অবশ্যই ঠিক আছে, কিন্তু সেই নীতি নির্ধারণী পর্যায় থেকে শুরু করে যখন নজরদারি পর্যায় পর্যন্ত যায়, অর্থাৎ তৃণমূল পর্যায়ে যে সমস্যাগুলো রয়েছে, সমস্যার আবর্তে ঘুরপাক খাচ্ছে বাংলাদেশের কৃষি, ঠিক সেই জায়গাটিতে আজকে আমাদের কৃষি অবহেলিত, আজকে আমাদের কৃষকরা অবহেলিত। মাননীয় সভাপতি, প্রথম বক্তা এসেছিলেন এবং উনি 10 টাকার বিনিময়ে ব্যাংক অ্যাকাউন্টের একটি প্রশ্ন করে গিয়েছেন। মাননীয় সভাপতি, 10 টাকার বিনিময়ে ব্যাংক অ্যাকাউন্ট করতে গেলে আমার একটি জমির দলিল থাকা দরকার, যেখানে বাংলাদেশের অধিকাংশ কৃষক বর্গা চাষী, আমি জমির দলিল পাই না, আমি কিভাবে ব্যাংক অ্যাকাউন্ট খুলবো? আজকে একটি জ্বলন্ত প্রশ্ন, আশা করি উত্তর দিয়ে যাবেন। মাননীয় সভাপতি, আজকে আমাদের জায়গাগুলোতে আসি। আজকে আমরা দেখিয়ে যাওয়ার চেষ্টা করেছি কৃষকরা আজকে বড়ই অবহেলিত। কৃষকরা কিভাবে অবহেলিত? আজকে তাদের মৌলমানবিক চাহিদা পূরণ হচ্ছে না এবং সেই একই সাথে কৃষকরা আজকে তাদের আত্মিক পরিচয় সংকটে ভুগছেন। মাননীয় সভাপতি, আজকে একজন ছেলে যে ভালোভাবে কথা বলতে পারে না কিংবা গ্রাম থেকে শহরে উঠে এসেছে, তাকে আমরা বলি সে খ্যাত। সভাপতি, মাননীয় সভাপতি, খ্যাত শব্দটি এসেছে ওই ক্ষেত থেকেই। মাননীয় সভাপতি, আজকে আমরা তুচ্ছার্থে কথাটি ব্যবহার করে থাকি। মাননীয় সভাপতি, আজকে আমার দলের বক্তারা দেখিয়ে দিয়ে গিয়েছেন ভূমি এবং উৎপাদনের মাধ্যমে কিভাবে কৃষকরা তাদের মৌলমানবিক চাহিদা পূরণে ব্যর্থ হয়। মাননীয় সভাপতি, আমি দেখিয়ে দিয়ে যাব বন্টনের মাধ্যমে কিভাবে তারা তাদের মৌলমানবিক চাহিদা এবং আত্মিক পরিচয়টির দ্বারা অবহেলিত হচ্ছেন। মাননীয় সভাপতি, বন্টন ব্যবস্থার ক্ষেত্রে 4টি বিভাগ আমি এনেছি। প্রথমত হচ্ছে অনুন্নত এবং দুর্বল ব্যবস্থাপনা, দ্বিতীয়ত হচ্ছে মধ্যস্বত্বভোগী, মজুতদার এবং ঋণদাতাদের ফাঁদ, তৃতীয়ত কৃষি পরবর্তী পণ্যের যথাযথ ব্যবস্থাপনার অভাব, সবশেষে কৃষি সংশ্লিষ্ট পণ্যের শিল্প বন্ধ হয়ে যাওয়া। শেষ থেকে শুরু করছি। কৃষি সংশ্লিষ্ট পণ্যের শিল্প বন্ধ হয়ে গিয়েছে। মাননীয় সভাপতি, পাটের জিনোমের কথা বলেছিলেন দ্বিতীয় বক্তা, খুবই খুশি হয়েছি। দুঃখ লেগেছে ওই জায়গায় যখন শুনেছি আদমজি জুট মিল বন্ধ হয়ে গেছে। মাননীয় সভাপতি,
কৃষি পরবর্তী পণ্যের যথাযথ ব্যবস্থাপনার অভাবের কথা বলেছি। 36 লক্ষ টন ধারণ ক্ষমতা সম্পন্ন রয়েছে আমাদের বাংলাদেশের গুদামগুলো, কিন্তু মাননীয় সভাপতি দেশের উৎপাদন তার চেয়েও বেশি। এই যে অব্যবস্থাপনাটি রয়েছে সংরক্ষণের ক্ষেত্রে, সেই অব্যবস্থাপনার কারণে আজকে আমাদের কৃষকরা টমেটো বাইরে ফেলে দেন, আলু গরুকে খাওয়ান এবং রাস্তায় গবাদি পশু এবং অন্যান্য জিনিস এবং রাস্তায় দুধ ঢেলে প্রতিবাদ করেন। মাননীয় সভাপতি, অনুন্নত এবং দুর্বল বাজার ব্যবস্থাপনার কথা বলি। মধ্যস্বত্বভোগী এবং ফড়িয়ারা ছোট্ট একটি উদাহরণের মাধ্যমে পরিষ্কার করব। একটি সবজি ধরুন শশা, এর দাম যখন খুলনায় হয় মাত্র 12 টাকা, সেটি ঢাকায় আসতে আসতে দাম বেড়ে হয় 44 টাকা থেকে 50 টাকা। মাননীয় সভাপতি, মাঝখানে 3টি স্তর পার হয়ে তাকে ঢাকায় আসতে হয় এবং যেই 3টি স্তরে লাফিয়ে লাফিয়ে দাম বাড়ে, এই দামটি কিন্তু কৃষক পায় না, এটি পায় মাঝামাঝি যে লোক রয়েছে তিনি। মাননীয় সভাপতি, বুকে হাত দিয়ে দাঁড়াই, চোখ বন্ধ করি, একজন কৃষকের প্রতিমূর্তি কল্পনা করি। আমাদের চোখে যে জিনিসটি ভাসবে সেটি হচ্ছে কোটরাগত জলজলে চোখ, হাড্ডিসার একটি শরীর, যে শরীরে কাপড় নেই, শতচ্ছিন্ন ছিন্ন ভিন্ন কাপড়। এবং তারা কি করেন? তারাই এই কঠিন মাটির বুকে ফসল ফলান এবং কঠিন মাটির বুক চিরে তারা ফসল সংগ্রহ করে আনেন। মাননীয় সভাপতি, আজকে কৃষকদের চেহারাটি হচ্ছে এরকম। সারের কথা বলেছিলেন, বীজের কথা বলেছিলেন। আজকে দেখুন মাননীয় সভাপতি, সার এবং বীজ ঠিকই কৃষকরা পাচ্ছেন, কিন্তু একটি পরিসংখ্যান যদি দেখি, দৈনিক ইত্তেফাকের পরিসংখ্যান, ডিজেল আগে ছিল 44 টাকা, এখন হয়েছে 61 টাকা। ইউরিয়া সার আগে বিক্রি হতো 600 টাকায়, এখন বিক্রি হচ্ছে 1000 টাকায়। মাঝখানে যারা ডিলার রয়েছেন তাদের যোগসাজশের কারণে একজন সাধারণ কৃষক শুধুমাত্র সার এবং বীজ নয়, সেই একই সাথে সাথে সেচ, কীটনাশক এবং অন্যান্য কৃষি যন্ত্রপাতির দিক থেকেও মাননীয় সভাপতি আজকে নিচু এবং অবহেলিত হচ্ছেন। মাননীয় সভাপতি, আজকে আমরা আমাদের কৃষির ক্ষেত্রে জায়গাটি বলি, আজকে আমরা খাবার খাচ্ছি, আমরা বলছি আজকে খাদ্য উৎপাদন বাড়ছে এবং খাদ্য উৎপাদন বৃদ্ধি হচ্ছে। মাননীয় সভাপতি, কৃষকদের অবস্থা কি পরিবর্তন হচ্ছে? কৃষকদের অবস্থা কিন্তু পরিবর্তন হচ্ছে না, তাদের সেই চুপসে যাওয়া পেটে আবারও লাথি পড়ছে। মাননীয় সভাপতি, মাননীয় সভাপতি, একটু লক্ষ্য করি, আজকে আমরা যে জায়গাটিতে দাঁড়িয়ে কথা বলতে এসেছি, আমাদের যুক্তিটি হচ্ছে আজকে আমরা শুকনো মুখের কৃষককে দেখতে চাই না, সেই কৃষককে দেখতে চাই যার গোলা ভরা ধান ছিল, পুকুর ভরা মাছ ছিল আর গোয়াল ভরা গরু ছিল এবং মুখে ছিল তৃপ্তির হাসি। মাননীয় সভাপতি, বর্তমান সরকারের পদক্ষেপগুলো আমাদের সেই নতুন আশাটি দেখারই প্রতীক্ষা জাগায়, সেই আশাটি দেখার প্রতীক্ষায় আছি। কিন্তু তারপরেও বলতে চাচ্ছি, কৃষি প্রধান বাংলাদেশে কৃষক রাজ বড়ই অবহেলিত, যুক্তি দ্বারা প্রমাণ করে গেলাম। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ জিয়াদ আল মেহেদি। এখন বিষয়ের বিপক্ষে বলবেন খান জাহান আলী হল, খুলনা বিশ্ববিদ্যালয়ের দলনেতা বায়েজিদুর রহমান। মাননীয় সভাপতি, আজকে যখন আমাদের এখানে বক্তৃতা করতে হচ্ছে, ঠিক সেই সময় কিন্তু আমরা একটি উদাহরণ খুব চমৎকারভাবে দিতে পারি। 1971 সাল বা তারও পরবর্তী সময়ে, স্বাধীনতা পরবর্তী সময় কিংবা তারও কিছুক্ষণ আগে যখন আমরা দেখতাম বাংলাদেশের অসংখ্য মানুষ না খেয়ে থাকতো, মাত্র 7 কোটি কিংবা 7.5 কোটি মানুষের জন্য খাবার খুঁজে পাওয়া যেত না, সেই তুলনায় বাংলাদেশে এই এখন কৃষি জমির সংখ্যা কমেছে, আবাদি জমির